চলো স্টার্ট। তুমি বাইরে থেকে ঢুকছো এই মনে করে নাও, দিয়ে বলো, স্টার্ট করো। স্যার আপনি কোশ্চেন করবেন, সেই হিসেবে আমি উত্তর দিতে থাকবো। হ্যাঁ, প্রথমে তুমি ইন্ট্রোডাকশন দাও। তুমি আগে ঢোকো যে স্যার আমি আসতে পারি বা হোয়াট এভার তুমি যেটা বলতে চাও। স্যার আমি আসতে পারি? তো চলে আসুন, বসুন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ আপনার স্যার। সম্বন্ধে বলুন। স্যার আমি সুজিত বর্মন, বাবা হরিশ্চন্দ্র বর্মন। আমি কুচবিহার জেলার অন্তর্গত মাথাভাঙা ব্লকের আহ, জলঢাকা নদীর তীরে অবস্থিত দনবর গ্রাম থেকে এসেছি। আমি এমএ পাস করি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে 2021 সালে। 2023 সালে আমি রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দির থেকে বিএড পাস করি। ওকে, আপনার হবি কি? আমার হবি স্যার, আমি সবজি জাতীয় ফসল চাষ করতে ভালো লাগে আমার। আচ্ছা, এখন কি পাশাপাশি চাষ চাষ কি করছেন এই সময়? স্যার এই সময় ফুলকপি এবং আলু চলছে বাড়িতে। আলু, আলু এই ফুলকপি এবং সময়? আলু চাষ। এই সময় তো আলু উঠে যাওয়ার কথা, এখন তো লাগানোর কথা না। না স্যার, আমাদের এই দিকটায় অঘ্রাণ মাসে সাধারণত আলু চাষ হয়, আচ্ছা মানে জ্যোতি আলু যেটাকে বলে। আচ্ছা আচ্ছা। আর ফুলকপি তো এখন তো মানে বড় হয়ে গেছে নাকি? না স্যার, ফুলকপি মাঝখানে চলছে, মানে এখনো তোলা হয়নি, কিন্তু মাঝখানে চলছে, যে এখন ধরুন 1.5 মাস চলছে বয়স। মানে আপনার আর্লিটা করা হয় না, কেন আর্লিটা বর্ষা হয়ে গেছে বলে নষ্ট হয়ে গেছে, আচ্ছা, লেটে চাষ করা হয়েছে। আপনি আমাকে বলুন যে আলুর জমি তৈরি করতে গেলে কিভাবে তৈরি করতে হয়? স্যার জমি তৈরি করতে গেলে প্রথম দিকে আমাদের জমিগুলোতে ধান থাকে, তো ধান কাটার পরে, ধান নিয়ে আসার পরে ওই জমিটাতেই চুন, হ্যাঁ চুন, পলি চুন যেটাকে বলে, ওটা ছিটিয়ে দিতে হয়। বিঘা প্রতি 1 থেকে 2 বস্তা দিলেই হয়ে যায়। তারপরে ওই জমিটাতে তোমার ট্রাক্টর, প্রথম যে চাষ, ওই চাষটা দিতে হয়, যেটাকে আমরা গ্রামের ভাষায় কেলটি বলা হয়। এরপরে একটা দেওয়ার পরে 4-5 দিন শুকাতে হয় জমিটা। তারপরে এখানে সেকেন্ড চাষ, যেটা রোডার বলা হয়, হ্যাঁ, ওটাতে একটা একটা চাষ করতে হয়। তারপরে পুনরায় 2-3 দিন পরে যদি আবার ওই প্রথম যে চাষটা দিলাম ওরকম কেলটি চাষটা যদি আমরা দেই, তাহলে জমিটা আবার ভালো করে চাষ হয়। এরপরে আমরা তোমার গোবর সার দিতে পারি আমরা, যাদের সম্ভব, বা যারা জৈব দিতে পারে তারা জৈব দিবে। এরপরে আমরা কি করব, এরপরে আবার রোটার দিয়ে মেন যে আমাদের সার, তোমার সাধারণত আমাদের এইদিকে 10-26-26 দেওয়া হয়, তার সাথে ইউরিয়া এবং কিছু ফসফেট দেওয়া হয়। আচ্ছা, আপনার জেলার দুটো নদীর নাম বলুন, প্রধান দুটো নদীর নাম বলুন, এবং সেগুলোর উৎপত্তি তার থেকে জলটা, উৎপত্তি কোথায় হয়েছে এবং শেষ কোথায় হয়েছে সেটা বলুন। জলঢাকা এবং রায়ডাক, তবে এই মুহূর্তে আমার ওই উৎপত্তি স্থলটা মনে পড়ছে না। আচ্ছা, কোথায় গিয়ে পড়েছে? দুটোই কিরকম নদী? শাখা নদী, উপনদী, কি নদী? প্রধান নদী কিরকম নদী? স্যার এই যে রায়ডাক এবং জলঢাকা সাধারণত প্রধান নদী নয়, শাখা নদী, কিন্তু এটা ব্রহ্মপুত্রতে গিয়ে মিলেছে, মানে আসামের দিকে গিয়ে, আসামের ব্রহ্মপুত্রতে গিয়ে। আর কোথায় গিয়ে পড়েছে? ওই স্যার ওই ব্রহ্মপুত্রতে বললাম যে ব্রহ্মপুত্র থেকে মিশেছে আচ্ছা, আসামে গিয়ে গিয়ে। মিশেছে আর বেরিয়েছে কোথা থেকে? কোথা থেকে উৎপত্তি হয়েছে? এটা এটা স্যার এই মুহূর্তে মনে পড়ছে না, তবে জলপাইগুড়ি হয়ে কুচবিহার ডিস্ট্রিক্টের মাঝখান দিয়ে বেরিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আপনি আমাকে তত্ত্ব আর দৃষ্টিভঙ্গি এই দুটোর মধ্যে পার্থক্য বলুন। স্যার তত্ত্ব, তত্ত্ব হলো আগে দৃষ্টিভঙ্গি বলি। দৃষ্টিভঙ্গি হলো কতগুলো ধারণা, মানে বেসিক জিনিস। আর তত্ত্ব হলো যে বেসিক ধারণা থেকে গভীরে গিয়ে কিছু করা হলো। ধরুন বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে কোনো কিছু সমস্যা সমাধানের ক্ষেত্রে তত্ত্ব বের করা হয়, তথ্য আসে। রাষ্ট্রবিজ্ঞানীরা যেটা দিয়ে দেয় যে এই সমস্যা সমাজে, ধরুন গ্রামে উম, উম, তপশিলি জাতিরা অনুন্নত, এর জন্য কি করতে হবে, এর জন্য বিশেষ সুযোগ সুবিধা দিতে হবে। এই যে একটা আবিষ্কার করা হলো নতুন একটা, এটা হলো তথ্য। আর যদি আমরা তোমার আহ, দৃষ্টিভঙ্গি দেখি, দৃষ্টিভঙ্গি তাহলে হবে যে প্রথম দিকে যে তাহলে কি কি সমস্যা হতে পারে, বা এ নিয়ে কোনো সাধারণত বিচার বিবেচনা করা যেতে পারে, এই সমস্ত পেনটার বিষয়গুলো হলো পেনটার কি দৃষ্টিভঙ্গি। মুখিটা খোলা আছে? হ্যাঁ পেনটার স্যার। আপনার হাতে যে মার্কারের পেন আছে,
মুখে যদি খোলা থাকে ওটা কিন্তু হ্যাঁ হ্যাঁ স্যার, শুকিয়ে যাচ্ছে, ওটা লিখতে গিয়ে আর লিখতে পারবে না। থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে, বুঝে গেছি। আপনি আমাকে বলুন যে সাম্যবাদ আর সমাজতন্ত্রবাদের মধ্যে পার্থক্য কি? স্যার সাম্যবাদ হলো আহ, সমাজতন্ত্রের একটা পার্থক্য বলুন, পরবর্তী। কাকে বলে বলতে হবে না, একটা পার্থক্য সাম্যবাদ আর সমাজতন্ত্রবাদের মধ্যে পার্থক্য একটা। স্যার মনে পড়ছে না। আচ্ছা, আমাদের সার্কের ফুল ফর্ম কি আছে? সাউথ এশিয়ান, স্যার মনে পড়ছে না। আচ্ছা, কতগুলো কান্ট্রি আছে সার্কের? সম্ভবত সাত, এটা মনে পড়ছে না। আপনার স্পেশাল পেপার কিছু ছিল? হ্যাঁ স্যার, পলিটিক্স অফ রিপ্রেজেন্টেশন। হোয়াট? পলিটিক্স অফ রিপ্রেজেন্টেশন। পলিটিক্স অফ রিপ্রেজেন্টেটিভ। আচ্ছা রিপ্রেজেন্টেশন। আচ্ছা, রিপ্রেজেন্টেশন কত রকমের হয় বলুন? স্যার মনে পড়ছে না। আচ্ছা, আমাদের ভারতবর্ষে যে যেগুলো ডিরেক্ট নির্বাচন হয়, প্রত্যক্ষ নির্বাচন, সেগুলো কোন পদ্ধতি অনুসরণ করে হয়? একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে। ডিরেক্ট ইলেকশন গুলো একক হস্তান্তর ভোট পদ্ধতি ফলো করে। কোন কোন নির্বাচন হয় এইভাবে? স্যার আমাদের পঞ্চায়েত থেকে শুরু করে লোকসভা, বিধান, লোকসভা বিধানসভা, এগুলো আচ্ছা, আপ- পঞ্চায়েত স্তরে এবং আপ- লোকসভা বিধানসভাতে। আপনি আমাদের আমাদের যে ফোর্থ সেমিস্টারের সিস্টেম রয়েছে এটা সম্পর্কে আপনি অবগত? হ্যাঁ স্যার। প্রত্যেকটা সেমিস্টারে কতগুলো করে ইউনিট আছে? ছটা করে। আচ্ছা, আপনার কোন 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 ইউনিট ডেমো তৈরি করেছেন নাকি? যেটা বলবো হ্যাঁ করতে স্যার। হবে। কি তৈরি হ্যাঁ স্যার করেছেন? করেছি। কোন ডেমোটা দেবেন? স্যার স্যার রাষ্ট্রের বৈশিষ্ট্য, ফার্স্ট টাইম থেকে। করুন, দেখি। থ্যাংক ইউ স্যার। আমি এটাকে একটা ক্লাসরুম মনে করেই, স্যার আপনি যদি অনুমতি শিওর দেন শিওর তাহলে এটাকে ক্লাসরুম মনে করেই আমি। শিওর, থ্যাংক ইউ স্যার। বলুন। আমরা আজকে, গতকাল আমরা রাষ্ট্রের সংজ্ঞা পড়েছি, আজকে আমরা রাষ্ট্রের বৈশিষ্ট্য দেখব। তো রাষ্ট্রের সংজ্ঞা, হ্যাঁ, আমি যে কালকে দেখিয়েছিলাম, তোমাদের বুঝিয়েছিলাম যে রাষ্ট্রের সংজ্ঞা, রাষ্ট্র কি তাহলে? রাষ্ট্র হলো যে অতি বৃহৎ নাতি বৃহৎ জনসমষ্টি, যারা নাকি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করবে এবং যারা নাকি সরকারকে নির্বাচিত করবে এবং ওই সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন করবে। পাঁচ হ্যাঁ, মিনিটের মধ্যে এটা হলো। কমপ্লিট করবে, হ্যাঁ? 5 মিনিটের হ্যাঁ হ্যাঁ মধ্যে স্যার, কমপ্লিট এটা করবে, হলো। হ্যাঁ? 54 থেকে স্টার্ট হয়েছে, হ্যাঁ হ্যাঁ স্যার, 59 শেষ করবে। এটা হলো রাষ্ট্রের সংজ্ঞা। তাহলে এই সংজ্ঞা থেকেই দেখো আমরা কিন্তু কতগুলো বৈশিষ্ট্য পাই। হ্যাঁ, আমরা রাষ্ট্রের সংজ্ঞা আলোচনা করতে গিয়ে দেখব যে চারটা মূল বৈশিষ্ট্য এবং পাশাপাশি কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে। হ্যাঁ, যদি এটা ধরো, এটা একটা বৈশিষ্ট্য, তাহলে এখানে আমরা দেখব জনসমষ্টি। প্রথম হলো কি? জনসমষ্টি। দ্বিতীয় কি হলো? নির্দিষ্ট ভূখণ্ড। নির্দিষ্ট ভূখণ্ড। তারপর হলো সরকার, সার্বভৌমিকতা। স্থায়িত্ব, কোন একটা রাষ্ট্রকে কিন্তু অবশ্যই স্থায়িত্ব হতে হবে, না হলে কিন্তু থাকবে না। জাতীয়তাবাদ, জাতীয়তাবাদ আর আন্তর্জাতিক সমর্থন। এখন আমরা কিন্তু এই বৈশিষ্ট্যগুলো দেখলাম, আমরা কিন্তু এক এক করে এক একটা বৈশিষ্ট্য আমরা কিন্তু এখন আলোচনা করব। হুম, একটা আমাদের লেখা হয়েছে, এটা মুছে দিচ্ছি দাদা, হ্যাঁ। আর অবশ্যই তোমরা যেখানে বুঝতে পারবে না আমাদের কিন্তু কোশ্চেন করবে। কোশ্চেন না হলে কিন্তু বোঝা খুব সম্ভব না, আমিও বুঝতে পারবো না তোমাদের কোথায় সমস্যা হচ্ছে। হ্যাঁ, তো আমরা জনসমষ্টি, জনসমষ্টি দেখবো। জনসমষ্টি কি? যে জনসমষ্টি হলো, দেখো, যদি কোনো জনকল্যাণেই তো রাষ্ট্র সৃষ্টি করে, রাষ্ট্র স্থাপন করে, তো জনসমষ্টি ছাড়া কিন্তু কোনো রাষ্ট্র টিকতে পারবে না। এই জনসমষ্টি কত ধরনের? এই জনসমষ্টি কিন্তু তিন ধরনের। কি কি? একটা হলো নাগরিক, নাগরিক, একটা হলো বিদেশি, বিদেশি, বিদেশি এবং প্রজা।
হ্যাঁ, প্রজা কিন্তু আমাদের দেশে এখন নেই, কেননা আমরা কোনো দেশ যখন স্বাধীন হয়ে যায় তখন আর ওই দেশ প্রজা থাকে না। যেমন আমরা কিন্তু 1947-এর আগে প্রজা ছিলাম। হ্যাঁ, নাগরিক হলো তারাই যারা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করবে, স্থায়ীভাবে বসবাস করবে এবং আইনসঙ্গত ভাবে অধিকার ভোগ করবে এবং তারা সরকার নির্বাচন করবে। হ্যাঁ, আর বিদেশি কারা? বিদেশি হলো কোন বিদেশ থেকে আসা বা কোনো দেশ থেকে আসা অন্য দেশে বসবাস করবে স্থায়ী ভাবে, কিন্তু তারা রাজনৈতিক ভাবে রাজনৈতিক অধিকার ভোগ করতে পারবে না। হ্যাঁ, রাজনৈতিক ভাবে তারা মানে নাগরিকত্ব পাবে না, তারা হলো বিদেশি। এটা হলো জনসমষ্টি। দ্বিতীয়ত কি? দ্বিতীয়ত হলো তোমার ভূখণ্ড। ভূখণ্ড হ্যাঁ, এই ভূখণ্ড কি? যে ভূখণ্ড একটা দেশের বা কোনো স্থানের অবশ্যই কিন্তু ভূখণ্ড থাকা প্রয়োজন। ভূখণ্ড না হলে ওই দেশটা থাকতে পারে না। যেমন আমরা যদি ইসরায়েলের দেখি ইসরায়েল ইহুদিরা 1948-এর আগে কিন্তু তাদের নির্দিষ্ট ভূখণ্ড না থাকার কারণে কিন্তু তারা তোমার রাষ্ট্র গঠন করতে পারেনি। হ্যাঁ, এই ভূখণ্ডের কারণে কিন্তু দেখো এই ভূখণ্ড কিন্তু ছোট হতে পারে, বড় হতে পারে। যেমন আমরা গিরিকে যদি দেখি, গিরিককে তোমার তোমার পোলিস এবং রোমানরা সিভিটাস এখানে কিন্তু ক্ষুদ্র রাষ্ট্রের কথা বলেছিল। হ্যাঁ, যেখানে জনসংখ্যা তারা 5,000 থেকে 10,000-এর মধ্যে রেখেছিল। রুশও কিন্তু আমাদের ক্ষুদ্র রাষ্ট্রের কথা বলেছে। হ্যাঁ, এটা ভূখণ্ড। যেমন আমাদের ভারতবর্ষ দেখবে একটা বৃহৎ ভূখণ্ড। হ্যাঁ, সেরকম করে আবার বাংলাদেশ দেখবে ক্ষুদ্র ভূখণ্ডযুক্ত দেশ। হ্যাঁ, তাই এই ভূখণ্ডের মধ্যে কিন্তু নদী, জলপথ, আকাশপথ এগুলো থাকবে। এখন যদি আমরা জলপথ দেখি, যে তোমাদের মনে কোশ্চেন আসে না যে দেখো তাহলে স্যার আমাদের জলপথ কতটা আমরা পাবো, যে সমুদ্র পথ আমরা কতটা পাবো, তাহলে কিন্তু সেখানে জলপথের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তোমার 100 থেকে 110 কিলোমিটারের মধ্যে আমাদের জলপথটা ওই রাষ্ট্রের হয়ে থাকে। আর আকাশপথ তাহলে কত পাবো? আকাশপথের দেখা গেছে যে 12 মাইল অব্দি তোমার, সরি এটা ভুল বললাম তোমাদের, যে আহ, জলপথ হবে তোমাদের 12 মাইল অব্দি, আর আকাশপথ হবে তোমাদের 110 থেকে তোমার 100 থেকে 110, ঠিক আছে? হ্যাঁ, 100। তাহলে জলপথের ক্ষেত্রে যেটা বলছি সেটা কিন্তু আমরা মনে করি, মানে অনেক রাষ্ট্র মনে করে 12 মাইল দেওয়া দরকার, প্রয়োজন। কিন্তু আমেরিকা কিন্তু এটা মানেনি। আমেরিকা বলছে যে এটা আমরা সাধারণত 4 থেকে 3 মাইল মানবো, ঠিক আছে? এটা ভূখণ্ড। হম। তৃতীয়ত হলো সরকার। হ্যাঁ, সরকার একটা একটা রাষ্ট্রের পরিচালনার ক্ষেত্রে সরকার অবশ্যই প্রয়োজন। হ্যাঁ, অনেক রাষ্ট্রবিজ্ঞানীগণ মনে করেন যে তোমার আহ, সরকারকে দেহ রূপে দেখেছেন, মানে মস্তিষ্ক হিসেবে দেখেছেন। হ্যাঁ, একটা শরীরের মস্তিষ্ক হিসেবে দেখেছেন, কেননা মস্তিষ্ক দ্বারাই তোমার রাষ্ট্র পরিচালিত হয়ে থাকে, ঠিক আছে? এই সরকার আবার বিভিন্ন রকম হতে পারে, এক কেন্দ্রিক সরকার, বহু কেন্দ্রিক সরকার, মানে যুক্তরাষ্ট্রীয়, যেমন যুক্তরাষ্ট্রীয় ক্ষেত্রে আমেরিকা বলতে পারি, গণতান্ত্রিক ক্ষেত্রে আমাদের ভারতবর্ষ বলতে পারি। হ্যাঁ, সংসদীয় সরকারের ক্ষেত্রে আমরা ব্রিটেন বা আমাদের ভারতবর্ষ বলতে পারি। যদি আমরা রাজতান্ত্রিক সরকার বলি তাহলে রাজার ক্ষেত্রে ভুটানের কথা বলতে পারি। হ্যাঁ, এই সমস্ত কিছু রয়েছে। আর চতুর্থ কি? চতুর্থ হলো সার্বভৌমিকতা। এই সার্বভৌমিকতা এটা কিন্তু খুবই প্রয়োজন। সার্বভৌমিকতা ছাড়া কোনো একটি রাষ্ট্র কিন্তু রাষ্ট্র হতে পারে না। হ্যাঁ, সার্বভৌমিকতাকে কিন্তু প্রাণ বলা হয়। এই সার্বভৌমিকতা কি? সার্বভৌমিকতা হলো এই সোভারেন্টি কথাটি কিন্তু সুপারনাস থেকে এসেছে, যার যার অর্থ হলো চরম ক্ষমতা। এই সার্বভৌমিকতা ছাড়া কিন্তু কোনো একটা রাষ্ট্র হতে পারে না, কেননা এই সার্বভৌমিকতার উপরেই রাষ্ট্র টিকে থাকে। হ্যাঁ, সার্বভৌমিকতা গুলো দু ধরনের। একটা হলো অভ্যন্তরীণ, একটা হলো বাহ্যিক। হ্যাঁ, অভ্যন্তরীণ এবং বাহ্যিক। অভ্যন্তরীণটা কি? অভ্যন্তরীণ হলো তোমার ওই রাষ্ট্রেই, মানে রাষ্ট্রের অন্তরে, মানে নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যেই রাষ্ট্রের মানে ক্ষমতা বা রাষ্ট্রীয় আইনেই হলো চূড়ান্ত, এর বাইরে কেউ যেতে পারে না। বাহ্যিক ক্ষেত্রে কি? বাহ্যিক হলো এমন একটা বিষয় যেটা তোমার আন্তর্জাতিক ক্ষেত্রে স্বাধীনতা পায়। মানে কোন দেশ, ওই মানে রাষ্ট্র ওই দেশের অন্য দেশের সঙ্গে চুক্তি করতে পারে, সন্ধি করতে পারে, আবার সন্ধি ভেঙেও দিতে পারে, তার ওই স্বাধীনতাটা থাকবে, স্বাধীনতা। আমি এটা 4টা কিন্তু মূল বৈশিষ্ট্য কথা বললাম। আর 3টা রয়েছে কি কি? একটা হলো স্থায়িত্ব, একটা হলো জাতীয়তাবাদ, এটা হলো আন্তর্জাতিকতাবাদ। এই স্থায়িত্ব কি? স্থায়িত্ব ছাড়া কিন্তু তোমার ওই রাষ্ট্র টিকে থাকতে পারে না। যদি ভিত্তিটা নড়বড়ে হয় তাহলে রাষ্ট্রটা বেশি দিন টিকে রাখতে পারবে না। জাতীয়তাবাদ কি? জাতীয়তাবাদ হলো এমন একটা বিষয় যেটা জনগণের মধ্যে জাতীয় ঐক্য সৃষ্টি করবে এবং তোমার ভ্রাতৃত্ববোধ গঠন করবে। আন্তর্জাতিক তোমার সমর্থন কি? আন্তর্জাতিক সমর্থন হলো এমন একটা বিষয় যার মধ্য দিয়ে তোমার তোমার ওই রাষ্ট্রটা গড়ে উঠে। যেমন নতুন রাষ্ট্র গড়ে ওঠার ক্ষেত্রে কিন্তু আন্তর্জাতিক সমর্থন অবশ্যই প্রয়োজন। তাহলে বুঝলে এই যে 7টা বৈশিষ্ট্য বললাম তোমাদের সংক্ষেপে, এটা কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো। আর আমি একটা কোশ্চেন করছি তোমাদের, বলো তো এই যে আমি যে বললাম এই 7টা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য অনুসারে বলো তো পশ্চিমবঙ্গ আমাদের কি রাষ্ট্র না রাজ্য? বলো তো। ও হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো।
তোমার রাজ্য। রাষ্ট্র কেন নয় বলতো? এখানে তো ভূখণ্ড রয়েছে, জনগণ রয়েছে, হ্যাঁ, সরকার রয়েছে, তাও কেন নয়? হ্যাঁ, নয় হলো সার্বভৌমিকতা নেই। এই সার্বভৌমিকতা নয় বলেই আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু রাষ্ট্র নয়। ঠিক আছে? অপরভাবে সম্মিলিত জাতিপুঞ্জ বলো তো, সম্মিলিত জাতিপুঞ্জ কি রাষ্ট্র না রাজ্য? হ্যাঁ, রাষ্ট্র নয়, কেননা সম্মিলিত জাতিপুঞ্জেরও কিন্তু সার্বভৌমিকতা নেই। হ্যাঁ, এই কারণে কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জ রাষ্ট্র নয়। তাহলে ঠিক আছে, তোমরা কিন্তু এটা রইলো, তোমরা কালকে কোশ্চেন রেডি করে আসবে। ঠিক আছে, কোশ্চেন রেডি করে আসবে। আমরা কিন্তু কালকে, আগামীকালকে আমরা কিন্তু যেটা দেখবো সেটা হলো যে সমৃদ্ধ জাতিপুঞ্জ বা পশ্চিমবঙ্গ রাষ্ট্র কেন নয়, মানে অন্যান্য সংস্থাগুলো কেন রাষ্ট্র নয়, সেটা কিন্তু আমরা দেখবো। ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত। কালকে তোমরা কোশ্চেন তৈরি করে আসবে, আমাকে কোশ্চেন গুলো বলবে, তারপর কোনো সমস্যা হচ্ছে নাকি, তারপরে আমরা আলোচনা করবো। থ্যাংক ইউ স্যার। শেষ শেষ হয়েছে? হ্যাঁ স্যার। বোর্ডের দিকে একবার তাকাও, বোর্ডের দিকে তুমি তাকাও, তুমি দেখো ওখানে কি ভুল আছে, দেখো বোর্ডের দিকে তাকিয়ে দেখো। বোর্ড 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 তো কোথায় আছে? ও নিচে আছে? আচ্ছা নিচে আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাকে দেখো কোথায় ভুল স্যার আছে। রাষ্ট্রের, ওই যেখানে রাষ্ট্রের আমাদের বৈশিষ্ট্যের শয়ে জায়গায় রসগোল্লা রাষ্ট্রের, রয়েছে, হ্যাঁ না স্যার নেই। তাহলে ওখানে নাম্বার কাটে, কোনো স্পেলিং ভুল হলে 1 নম্বর কাটে। আচ্ছা ওখানে তারিখ লেখা আছে, তারিখ, হ্যাঁ স্যার। তো তারিখ 28 লেখা আছে, 11 রয় হস্যি খ বা ডেট বলে লেখা আছে? না 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 না। আমাদের আজকের পাঠ বা কেরম লেখা আছে, বিষয় লেখা আছে? ডিরেক্টলি লিখে দিয়েছো, ডিরেক্টলি লেখা যাবে না, তো তো বাচ্চা, এদেরকে বিষয় উল্লেখ করে তারপরে বিষয় লিখতে হবে, আজকের পাঠ উল্লেখ করে আজকের পাঠ লিখতে হবে। সেমিস্টার লিখতেও পারো, না লিখতে পারো, ওটা অপশনাল, কিন্তু এগুলো লিখতে হবে, আমাদের আজকের পাঠগুলো উল্লেখ করতে হবে। তাহলে আমি প্রথম দিকে উপরের দিকে, প্রথমের দিকে রাষ্ট্রবিজ্ঞান লিখবো। এই রাষ্ট্রবিজ্ঞানের আগে আমি তাহলে ডান বিষয় দিকে বা লিখবো। বাঁ দিকে লিখবো, আর আমি বোর্ড ওয়ার্ক ডেমো দিয়েছিলাম তো, সেই ডেমোটা যে বলেছিল ওটা ফলো করো, তাহলেই হবে। আর আর ওই রাষ্ট্রের বৈশিষ্ট্যের আগে এখানে আমি আজকের পাঠ লিখবো। আর হাতের লেখা ঠিক আছে? বুঝতে পারবে তো স্কুলের বাচ্চারা যেরকম লিখেছো? তো তাড়াহুড়ো করে লিখছি বলে একটু। হাতের লেখা কি করতে হবে, ওখানেও তাড়াহুড়োই করতে হবে। তুমি এখানে টাইম মেনটেন করেছিলে? টাইম গুলো শুরু হয়েছিল 54-তে, শেষ হতো 59-এ, তুমি শেষ করলে 2-এ, 2 বা 1-এ শেষ করেছো, মানে 2 মিনিট এক্সট্রা টাইম নিয়েছো। ওরা টাইম যদি বেঁধে দেয় তাহলে টাইমের মধ্যে শেষ করতে হবে, দরকার হলে 10 সেকেন্ড আগে শেষ করবে, পরে 1 সেকেন্ড পরেও শেষ করবে না, তাহলে টিচার নাম্বার কাটবে। তো তার মানে স্যার আমি বেশি তথ্য না দিয়ে সাধারণ, হাতে ঘড়ি সাধারণভাবে রাখবে, বলে বেরিয়ে যাবো। হাতে ঘড়ি রাখবে, টাইম দেখে কাজ করবে। ঠিক আছে? এটা একটা কম্পালসারি, কারণ স্কুলে এটা একটা ম্যান্ডেটরি ব্যাপার যে প্রত্যেকটা টিচারকে টাইম মেনটেন করতে হয়। ক্লাস যখন হয়ে যায়, তার মানে তখন স্যার ক্লাস আমি, থেকে বেরিয়ে যাওয়ার আগে বোর্ডের মধ্যে লেখা থাকে না, মুছতে হয়, বোর্ডটা আর মুছতে স্যার হবে। আমি তাহলে ওই, বোর্ডটা স্যার মোছনি, সেটা আমি একটা তাহলে ভুল হয়েছে, বোর্ডটা মুছতে হবে। তাহলে এগুলো হচ্ছে বিষয়। আর শেষে কোশ্চেন আনসার ঠিক আছে করেছো, ভালো করেছো। আর স্টেটের বিষয় যখন শুরু করছো তখন একটু ইন্টারেস্টিং ওয়েতে শুরু করা উচিত। লাইক জিজ্ঞেস করতে পারো যে তোমরা কি জানো আজকে আমরা দারুণ ইন্টারেস্টিং একটা টপিক করবো, তো তোমরা বলতে পারবে গোটা পৃথিবীতে কতগুলো দেশ আছে, এইটা বলে তারপর তুমি স্টার্ট করলে, ওদের মধ্যে কিউরিওসিটি তৈরি হলো। আর স্যার, আর স্যার কি বলা যেতে পারে ওখানে, এটা একটা খুব মানে কি কি মানে বলা কি যেতে আছে, পারে এটা প্রথম? এটাই ওরা বুঝবে। আর না হয়তো বলো তো গোটা আমাদের, বলতে পারো যে আমাদের এটা মানে ওরা বলতে পারবে না, মানে এটা যেমন ওরা বলতে না পারলে ওটা ইন্টারেস্টিং মনে করবে। তুমি বলতে পারো যে আমাদের দক্ষিণ এশিয়াতে কতগুলো দেশ আছে, বা আরো ভালো করে বলতে পারো না ওটা, এরকম যে লাস্ট যে আমাদের বিশ্বকাপ খেলা হয়েছে বলতো, বিশ্বকাপ খেলায় কতগুলো দেশ অংশগ্রহণ করেছে, এটা সবাই মোটামুটি জানা কথা। এইবার বললে এই যে বিশ্বকাপে অতগুলো দেশ করেছে অংশগ্রহণ, এরকম ভাবে গোটা পৃথিবীতে প্রায় 200-র মতো কান্ট্রি আছে, যার মধ্যে ইউনাইটেড নেশনসেরই 193টা দেশ। তো আমরা এই দেশ কিভাবে তৈরি হয় বা দেশের বৈশিষ্ট্য পড়াচ্ছি, রাইট? তাহলে দেশের বৈশিষ্ট্যগুলো কি কি হয় সেটা আমরা বলবো। এবার দেশের বৈশিষ্ট্য বলার সময় তুমি প্রধান অপ্রধান বৈশিষ্ট্য ভাগ করলে না, তো সেটা ভুল হয়েছে। বইয়ের মধ্যেও সেটা দেওয়া থাকে প্রধান বৈশিষ্ট্য কি। তুমি বৈশিষ্ট্যের সূচনাতে জনসংখ্যা দিয়ে স্টার্ট করেছে, জনসংখ্যা তো প্রথমে হয় না, এলাকা হয়, তারপরে জনসংখ্যা, এটা তো সিরিয়ালিটি মেনটেন করতে হবে। প্রথমে এলাকা, তারপরে জনসংখ্যা, তারপরে সরকার, তারপরে সার্বভৌমত্ব, এটাকে নিজের মতো করে চেঞ্জ করা যায় না। তো এগুলো হচ্ছে ঠিক করতে হবে। আর আই কন্টাক্ট মারাত্মক সমস্যা, মধ্যে মধ্যে তোমার বলে ফেলা,
তুমি আমাকে যদি তোমার বলে ফেলো, আমি তোমাকে নেন নেন করছি আর তুমি আমাকে মানে রিপিটেডলি তোমার বলেছো, মানে সেটা তুমি আমাকে তোমার বলতে পারো, কোনো অসুবিধা নেই। আমি বলছি ইন্টারভিউতে তার সেই ভুলটা থেকে যাবে। তোমাকে ভিডিওটা আমি দিয়ে দেবো, রেকর্ড করেছি, দেখবে নাম্বার অফ টাইমস তুমি আমাকে তোমার বলেছো, যে তোমার এইটা মানে তোমার একটা মুদ্রা দোষের মতো আছে, তোমার এটা তাহলে তোমার এটা এটা এরকম হবে, তোমার এরকম বলে ফেলেছো। তো এটা ঠিক করতে হবে। এটা তোমার শুধু একার সমস্যা না, আমার কাছে যতজন নর্থ বেঙ্গলের রয়েছে, শিলিগুড়ি, দার্জিলিং এই অঞ্চলে সবাই তোমার বলে ফেলে, মানে ওদের একটা অভ্যাস। মানে ওরা এমনিও আমি জানি ওখানে বহুদিন আমি যেহেতু ক্লাস নিচ্ছি, কুচবিহার ছেলেমেয়েরা তোমারই বলে, মানে তুমি স্যার, তুমি তুমি বলেই ওরা স্যারকে বলে, মানে ওদের মধ্যে নেন নেন করাটা নেই। এবার এটা এখানে এসে এটা মানে খারাপ, মানে এদিকে নর্থ মানে সাউথের দিকে এরকম না, সাউথের দিকে টিচার মানে তাকে নেন নেন করবে। যদি বাচ্চা ছেলে হয় তাও বড়, মানে আমি যদি আমার কথা বলি, আমার থেকে অনেক সময় মানে বিসিএস এ অনেক বড় বড় স্টুডেন্ট আমার ক্লাসে বসে থাকে, তারাও নেননেনি করে। কিন্তু এটা যদি আমি শিলিগুড়িতে যাই, আমার থেকে ছোট বাচ্চার ছেলে মেয়েরা তারা তুমি করে, এটা আমার জন্য তো খুব ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার খুব ভালো লাগে, আরো বেশি আন্তরিকতা মনে স্যার হয়। ওখানে, কিন্তু ওখানে এটা স্যার এই নেননেনি জায়গাতে করতে আমি হবে, কি, ওটা তোমাকে নেননেনি করতে হবে, স্যার আমি ওরা ওখানে তোমাকে নেননেন করবে, তুমি নেননেন করবে না, তাহলে কি করে হবে? স্যার ওখানে আমি কি ব্যবহার করবো তাহলে ওই শব্দটার ক্ষেত্রে, আপনার তোমার বলার, তুমি ক্ষেত্রে ওখানে? তোমার নানা বলার প্রয়োজন নেই, প্রথমত ওটা মুদ্রা দোষ, করে না বললেই হবে। আর তোমার তো বলবে না, আপনার বলবে। আর আপনার মানে না স্যার লেনদেন ওখানে, করবে আর কি, বাংলা কথা। স্যার ওখানে যদি ছাত্র থাকে, মানে বিশেষ করে আমি যখন ক্লাস নিচ্ছি, তখন তো ওই আপনি বলা যাবে ওখানে? না, মানে তখন আমি যদি তোমার ক্লাস, বলবে, তখন তোমার বলতে সমস্যা নেই। ইন্টারভিউতে তুমি কোনো কিছু বোঝানোর সময় তোমার বলে ফেলছো, তুমি আলু ও চাষ করার সরি বিষয় সরি, যখন বললে তোমার বলে ফেলছিলে, ও ক্লাসের মধ্যে তুমি তোমার বলবে, কোনো অসুবিধা নেই। ক্লাসের মধ্যে স্টুডেন্ট, তুমি তো পারমিশন নিয়ে নিচ্ছ যে স্টুডেন্টদেরকে আমি স্টুডেন্ট ধরে নিচ্ছি, তুমি স্টুডেন্টকে তুইও বলতে পারো, ঠিক আছে। কিন্তু তুই এর থেকে আমাদের বিএড এ শেখানো হয় যে তোমার বললে সেটা অনেক, তোমাকে, হ্যাঁ। 11-12 বাচ্চা তো তুই বললে অনেক সময় ওরা গায়ে নিয়ে নিতে পারে। তো যদি এটা মানে প্রাইমারি স্কুলে বা আপার প্রাইমারি পর্যন্ত তুই বলা যায়, কিন্তু 9, 10, 11, 12 তুই আর বলা যায় না, ওরা তখন খুব মানে ওদের ভাবাবেগটা খুব হ্যাঁ, বেশি হয় না, তো ওদের তোমার বললেই সব থেকে বেশি ওরা আপন মনে করে। তুই বললে সেটা বলতে পারে প্র্যাকটিক্যালি, কেউ বলেও থাকে, কিন্তু তুই না বললে মানে ইন্টারভিউ অ্যাটলিস্ট তুই বলবে না, তোমার বলবে। আর যখন টিচারের সঙ্গে ইন্টারভিউ হচ্ছে, মানে যারা ইন্টারভিউ বোর্ডে আছে, ওদেরকে নেননেনি করতে হবে তোমাকে, তোমাদের কোনো অবশ্যই সমস্যা আপনি থাকলে তো ঠিক বলছিলেন। করতে হবে। আই কন্টাক্টে মারাত্মক সমস্যা আছে, আমি তো ক্লাস নেওয়ার সময় আই কন্টাক্ট দেখিনি, কিন্তু ইন্টারভিউর সময় তুমি আই কন্টাক্টে কোনো কিছু উত্তর দেওয়ার সময় এদিক ওদিক তাকাচ্ছিলে। আর অনেকগুলো ক্ষেত্রে আমার জানা নেই, আমি পারবো না বলে ফেলেছি অনেকগুলো ক্ষেত্রে। তো সেটা ঠিক করতে হবে, অতগুলো জানা নেই হতে পারে না, একটা দুটো ঠিক আছে। আর যখনই জানা নেই সেটা এরকম করে বলবে যে জানা নেই স্যার, আমি এটা জেনে নেওয়ার চেষ্টা করবো। আর সবগুলোতে জানা নেই, কোনোটা বলবে আমার মনে নেই, বা স্যার এই মুহূর্তে মনে পড়ছে না, এখন বলবে। আর জানা নেই যখন বলবে, তাহলে বলবে স্যার এটা আমার জানা নেই, আমি এটা জেনে নেওয়ার চেষ্টা করবো। যে হাই কমিশনার বললাম, তুমি বলতে পারলে না, তাহলে তোমাকে সেটা তোমাকে জিজ্ঞেস করি না, হাই কমিশনার তোমাকে জিজ্ঞেস করেছিলাম, করিনি মনে হয়। না না, না। যাই হোক, যে অনেক কিছু জিজ্ঞেস করেছি, যেগুলো উত্তর দিতে পারোনি, তুমি ইন্টারভিউ ভিডিওটা দেখলে বুঝতে পারবে, যেগুলো ওরকম বলেছে সেগুলোকে রেক্টিফাই করা যাবে। আর ওভারঅল ঠিক লেগেছে, মানে তুমি যেটা বোঝাচ্ছিলে সেটা গুছিয়ে বোঝাচ্ছিলে, কিন্তু একটুখানি ক্যাচি বিষয় করে গুলো দেখবে। আমি একটা ভিডিও পারলে সেন্ড করে দেবো, ওটা আরেকটি স্টুডেন্ট তারই ভিডিও, সে গতকালই নিয়েছে, তো সেটা আমি দেবো। ওটা তাকে আবার যেন বলতে যাও না যে আমার কাছে এই ভিডিওটা রয়েছে, বা ওই ভিডিও আবার অন্য কাউকে দিয়ে দিও না, কারণ ওটা লিঙ্কে না, না, না। ইউটিউবে রাখা আছে, তো আমার তো যেমন থাকে আর কি, তোমার ভিডিওটা আমি দেবো, তুমিই শুধু দেখতে পাবে, ওরকম করে করা আছে, ফলে সেটা তার জন্য সে যদি জানতে পারে খারাপ লাগবে। তো সেটা আমি বলো না, আমি দিয়ে দেবো, তাহলে ও স্টেটই পড়িয়েছে, তো তুমি দেখে নিতে পারবে কিভাবে পড়িয়েছে, তাহলে সেইগুলো যদি একটু ইমপ্লিমেন্ট করতে পারে, কারণ আমার মানে প্রেডিকশনে ও মোটামুটি যা করাচ্ছে 8 তো পেয়ে যাবে আরামসে। তো ওর বেশ ভালো হয়েছে, তো ওটা আমি দিতে পারি তোমাকে, ওটা আমি দিয়ে দেবো, তুমি এটা দেখবে, একটু আপডেট করে নেবে। তো ওকে স্যার নর্থ বেঙ্গলেরও? না, ও বারুইপুরে, সাউথে, সাউথ জোনে। ঠিক আছে, আমাকে তাহলে স্যার ওটা ভিডিও তাহলে আমাকে পাঠিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি। আর এমনি মনে হচ্ছে আরেকটু তৈরি করতে হবে, একটু ভালো করে পড়তে হবে। আর একটু বোর্ডটাকে রাখার ব্যবস্থা করো, কোনো একটা জায়গা, ঠিকঠাক জায়গা, যাতে আমি দেখতে পাই, কারণ তুমি তখন তো এরকম করে মনে হয় ধরে ধরে করতে, রাইট? তো তুমিও বুঝতে পারবে, তুমি বোর্ড ওয়ার্কটা তো ভিডিও দেবো, আমি কিছুই সেভাবে দেখতে পাইনি, ওই একটু একটু অংশ দেখতে পাচ্ছি, স্যার। সেটা একটু বেটার হলে, মানে কিছুই না, এরকম যদি ওয়াল থাকে তো ওয়ালের এখানে রেখে দিলে একটা টেবিলের ওপর, মেসে হলেও রাখা যাবে, কোনো অসুবিধা নেই, বা মেঝেতেই রাখলে খাড়া করে, তুমি বসে হাঁটু গেড়ে এরকম করে বোর্ড ওয়ার্ক করলে, আর ফোনটাকে দূরে রেখে দিলে, তাহলে হবে, কোনো অসুবিধা নেই। পরের দিন তাহলে সেটা করলে বেটার। আর ইন্টারভিউ মোটামুটি ফার্স্ট উইকেই হয়তো হয়ে যাবে, তো একটুখানি
ভালো করে তাড়াতাড়ি করে তৈরি করো যেটাই করো, কারণ আমি চাইবো যে সবার হোক আর কি, মানে আমার কাছে যারা অ্যাটলিস্ট পড়ছে তাদের জন্য সবার হয়। বা এর আগে আমি মাদ্রাসা সার্ভিসে একজনকে পড়াতাম, সে একজনই পেয়ে গেছে, ওই যে আব্দুল, ও পেয়ে গেছে। আর এইখানে আমি যে মানে 2 বছর ধরে যারা 4জন পড়ছে, 4জনই তাদের হয়েছে, ইন্টারভিউতে ডাক পেয়েছে। তো আমি চাইবো যে 4জনেরই হয়ে যাক, এবং তার সঙ্গে যারা যারা আমার ইন্টারভিউ নিচ্ছে, আর যারা আমার মক নিয়েছিল আমার কাছ থেকে, যারা আমার কাছে ক্লাস করেছিল, ইউটিউবে অনেকে আমার ক্লাস করেছে, তারা সবাই, আমি যারা যারা আমার সঙ্গে টাচে আছে, সবাই যেন পায়, এটা আমার হচ্ছে মানে ওয়ান অফ দ্য মোস্ট কনসার্ন ম্যাটার। সব হয়ে গেলে তোমাদের কোচবিহারে একবার বেড়াতে যাবো। অবশ্যই অবশ্যই। কোচবিহারে কোথায়? স্যার ফালাকাটা, কোচবিহার একটু আগে ফালাকাটায়। ফালাকাটায়, আচ্ছা আচ্ছা। আমি গেছি কোচবিহারে, গেছি কোচবিহারের রাজবাড়ি বেড়াতে গেছি। গুড গুড প্লেস। ঠিক আছে, আর তোমার কোনো প্রশ্ন আছে? স্যার মানে কি রকম কোশ্চেন করতে পারে বা কোন টপিক গুলো পড়তে হতে পারে বেশি করে সকাল? দুটো ক্লাস দিয়ে দিয়েছিলে, ওগুলোর মধ্যে ডিসকাস করা আছে, গ্রুপ এ গ্রুপ বি যা আছে আমাদের সিলেবাসটা, গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি সবটা করতে হবে, সব থেকে কোশ্চেন দিতে পারে, কোনো লিমিট নেই। আর কারেন্ট অ্যাফেয়ার্স গুলো একটু দেখে যাবে, মানে কে কোথায় মুখ্যমন্ত্রী আছে, কোথায় ভোট হয়েছে, বিহারে কতগুলো সিট পেয়েছে, এগুলো দেখে যাবে। ঠিক আছে, এর পরের দিন আমি ওইসব জায়গা থেকে কোশ্চেনও করবো। ওকে, ঠিক আছে, চল। থ্যাংক ইউ। Bye. তুমি বেরিয়ে যাও, এখানে স্যার আমাকে তাহলে ভিডিওটা পাঠিয়ে